বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, জীবজগৎ। তো এই অধ্যায়ের এটা হলো আমার প্রথম পর্ব। তো চলো শুরু করা যাক। ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। আমরা আমাদের আশেপাশে একটু তাকালে এই বৈচিত্র্যের দারুণ সব উদাহরণ দেখতে পাই। তো আমাদের এই পৃথিবীটা কিন্তু ভীষণ বৈচিত্র্যময়। আমাদের এই পৃথিবীটা বিভিন্ন বৈচিত্র্যে ভরপুর। এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে, আবার কারো জীবন নেই। এই যে বিভিন্ন আশেপাশে তাকালে আমরা জীবজন্তু দেখতে পাই, এদের মধ্যে কারো জীবন আছে, আবার কারো নাই। চেয়ার, টেবিল, গাছপালা, দালান, গাড়ি, গ্লাস, কলম এসব হচ্ছে জড়বস্তুর নমুনা। এগুলো হলো কি জড়বস্তুর উদাহরণ। আবার মানুষ, গরু, গাছ, মশা, পিঁপড়া এসব হচ্ছে জীবের উদাহরণ। তাই এগুলো হলো কি জীবের উদাহরণ যাদের দিয়েছে। তো আবার এমন কিছু জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। তো এই যে আশেপাশে তাকালে আমরা কিন্তু ইতিপূর্বে যে বস্তুগুলোর নাম পড়লাম বা জীবগুলোর নাম পড়লাম, এগুলো কিন্তু আমরা তাকালেই দেখতে পাই। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোকে খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, এমিবা। এদেরকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। এইসব জীব হলো এককোষী জীব। ছোট থেকে বড়, মাটি থেকে পানি, বাতাসে উপস্থিত নানা প্রকারের জীব নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে। এসব নিয়েই এই অধ্যায়ে আলোচনা। এই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো এখানে দেখো কয়টা চিত্র দেওয়া আছে, যে একটা বাটি, এটা কিন্তু জড় পদার্থ। এই একটা মাছি চিত্র দেওয়া আছে, এটা কিন্তু একটা জীব। আবার এই দোয়েল পাখি, এটা জীব। যে ডালের উপরে বসে আছে সেটা কিন্তু উদ্ভিদ। উদ্ভিদও এক ধরনের, উদ্ভিদটা জীবী। তো এটা একটা টেবিল, এটা জড় পদার্থ। গ্লাস জড় পদার্থ, মশা কিন্তু জীব। তো এই যে কলম, এটা কিন্তু জড়। তো এই অধ্যায় শেষে কিন্তু আমরা এই বিষয়গুলো শিখতে পারবো। তোমরা চাইলে এটা একটু পড়ে নিতে পারো। তো পার্ট 1, জীব কি। তো এখানে জীব কি এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে। তো দেখো আমরা যে অধ্যায়গুলো পড়বো বা যে পাঠগুলো পড়বো, এই পাঠের কোন জায়গায় কি কথা বলা আছে, কোন শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে, এবং এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমরা যতটা সম্ভব এই বিষয়গুলো এখান থেকে জেনে নেব, এবং আমি তোমাদের জন্য আলোচনা করব কিভাবে প্রশ্নটা আসবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিতে হবে। যেগুলো মৌখিকভাবে আলোচনা করা যায় সেগুলো মৌখিকভাবে আলোচনা করব, এবং যেগুলো লিখে দিতে হবে সেগুলোকে আমি লিখে দেব। তোমরা চাইলে এখান থেকে লিখে নিতে পারো। তো চলো খাতা কলম নিয়ে বসে পড়ো যে এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। ফার্স্ট কোশ্চেন, জীব কি। যার জীবন আছে তাকে জীব বলে। তো এটা আমরা নর্মালি জানি, এটা কিন্তু পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ চতুর্থ শ্রেণীতে এগুলো আমরা পড়ছি। তো গাছপালা, গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি এগুলো হলো কিন্তু জীব। তাহলে এখান থেকে জড় কি সেটা আমরা নিশ্চয়ই বলতে পারবো। যাদের জীবন নেই তাদেরকে জড় বলা হয়। তো জড়ের উদাহরণ কি, চেয়ার, টেবিল, বই, খাতা, কলম এগুলা। কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে, তাই না, জীব কাকে বলে সেটা আমরা জানলাম। তাহলে যদি বলা হয় জীবন কাকে বলে, এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। মানে এই জীবন কাকে বলে এটার উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। জীবনকে সংজ্ঞায়িত করতে হলে যে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হয়, মানে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলতে হবে একটা জীবের, যদি জীবনকে আমরা সংজ্ঞায়িত করতে যাই। তো এরকম কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা পরবর্তীতে জানবো। আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকে জীব হিসেবে অভিহিত করা হয়। মানে জীবের যে বৈশিষ্ট্য, জীবনের যে বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যায় তাদেরকেই বলা হয় জীব। তো জীব কাদেরকে বলা হয়, আমরা যদি একটু ভালো করে সংজ্ঞাটা বলি, জীবনের যে বৈশিষ্ট্যগুলা যে বস্তুগুলার মাঝখানে পাওয়া যায় সেই বস্তুগুলাকে মূলত বলা হয় জীব। একটি জীব যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে তা আলোচনা করা হলো। একটা জীব যে ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে তা আলোচনা করা হলো। তো এই হলো কতিপয় জীব এবং জড় পদার্থের উদাহরণ। তো পাঠ 2, জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ। এইখান থেকে আমরা জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ জানবো, এবং এইখান থেকে ছোটখাটো বিভিন্ন ধরনের সংজ্ঞা জানবো। জীব এবং জড়ের বৈশিষ্ট্য এবং সাথে সাথে জীব এবং জড়ের পার্থক্যগুলো আমরা জেনে নিব। 1, পুষ্টি লাভ। জীব টিকে থাকার জন্য পুষ্টি লাভ করে। খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে। তাহলে জীব কোত্থেকে পুষ্টি লাভ করে? খাদ্য থেকে। কি জন্য পুষ্টি লাভ করে? টিকে থাকার জন্য। কোন কোন জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে।
তাহলে কিছু কিছু জীব আছে যারা নিজেই নিজের খাদ্য তৈরি করে, তাদেরকে বলা হয় স্বভোজী। তাহলে যে সকল জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে তাদেরকে বলা হয় স্বভোজী। আমরা বুঝলাম স্বভোজী কাকে বলে। এরপর হলো পরভোজী। স্বভোজীর বিপরীতটা হচ্ছে পরভোজী। জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে। পরভোজী জীব কি করে? অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে। অর্থাৎ যে সকল জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না তাদেরকে বলা হয় পরভোজী। তো এখন আমরা এখান থেকে দেখে নেব যে পুষ্টি জিনিসটা অরিজিনালি কি। পুষ্টি পুষ্টি কি? বেঁচে থাকা এবং প্রতিটি অঙ্গের সুষম বৃদ্ধির জন্য প্রতিটি জীবের খাদ্য গ্রহণ করাকে বলা হয় পুষ্টি। তাহলে পুষ্টি কি জানলাম? জীবের বেঁচে থাকা এবং প্রতিটি অঙ্গের, আমাদের দেহের যে প্রত্যেকটা অঙ্গ আছে বা যে কোনো জীবের প্রত্যেকটা অঙ্গের সুষম বৃদ্ধির জন্য জীব যে খাদ্য গ্রহণ করে তাকে বলা হয় কি? পুষ্টি। তো 2 নাম্বার হলো কি? বৃদ্ধি ও বিকাশ। জীবের বৃদ্ধি ঘটে, এটা আমরা জানি। জীব ছোট থেকে বড় হয়, অর্থাৎ আবার চিকন জীবটাও মোটা হয়। প্রতিটি জীব কোষ নামক গাঠনিক একক দিয়ে গঠিত। আসলে জীব দেহ গঠনের একক কি? সেটা হলো কোষ। জীব দেহ গঠনের একক কি? কোষ। সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় জীব দেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে ও পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। তাহলে কি একটা জীব ছোট থেকে বড় হওয়াটাই হলো মূলত জীবের বৃদ্ধি, এবং একটা জীব তার মানে কোষের সংখ্যা বৃদ্ধির ঘটার মাধ্যমে পরিপূর্ণ জীব হিসেবে যখন একটা বিকাশ লাভ করে, যেমন একটা ছোট শিশু যেরকম একটা বড় মানুষে পরিণত হয়, একটা ছোট গরু যেরকম ধীরে ধীরে একটা বড় গরুতে পরিপূর্ণ একটা গরুতে পরিণত হয়। তো এগুলোই হলো মূলত জীবের বৃদ্ধি এবং সাথে সাথে বিকাশ। তো এই জীবের বৃদ্ধির সংজ্ঞাটা কি? বৃদ্ধির সংজ্ঞাটা আমরা আসলে যদি কীভাবে বলবো, তো জীবের বৃদ্ধি কি? গাছপালা, পশু পাখি, মানুষ সহ সকল জীবের ছোট থেকে বড় হওয়াকে বলা হয় বৃদ্ধি। তাহলে সকল জীবের ছোট থেকে বড় হওয়াটাকেই বলা হয় মূলত জীবের বৃদ্ধি। এখন প্রশ্ন হলো, জীব কেন খাদ্য গ্রহণ করে? জীবের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো খাদ্য গ্রহণ করা। খাদ্য গ্রহণের মাধ্যমে জীব ক্ষুধা নিবারণ করে। তাহলে ক্ষুধা নিবারণ করার জন্য জীব খাদ্য গ্রহণ করে। কেবলমাত্র ক্ষুধা নিবারণের জন্যই জীব যে খাদ্য গ্রহণ করে তা নয়। দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণের জন্য শক্তির প্রয়োজন। জীব খাদ্য থেকে এ শক্তি লাভ করে, অর্থাৎ জীব তার সামগ্রিক বৃদ্ধির জন্যই খাদ্য গ্রহণ করে থাকে। তো আমরা এখান থেকে শিখে নেব কি জীব কেন খাদ্য গ্রহণ করে। এরপরের বৈশিষ্ট্যটা কি? 3 নাম্বার, শক্তির রূপান্তর। জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়, অর্থাৎ জীব তার দেহে যে শক্তি উৎপন্ন হয় তার রূপান্তর ঘটে, অর্থাৎ শক্তিকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করে। মানব দেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন আমাদের দেহে উৎপন্ন শক্তিগুলোকে আমরা হাত পা চালানোর কাজে ব্যবহার করি, কথা বলার কাজে ব্যবহার করি, দৌড়ানোর কাজে ব্যবহার করি। এখন প্রশ্ন হলো শক্তির রূপান্তর কি? চলো দেখে নেই। শক্তির রূপান্তর কাকে বলে? শক্তির এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে। যেমন কি শক্তি রূপান্তর কি? আমরা যে খাবারটা খাই এই খাবারটা হলো কিন্তু রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিকে তাপ শক্তি এবং গতি শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়, অর্থাৎ এই রাসায়নিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর হলো প্রজনন। তো প্রজনন জিনিসটা কি? এই যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ গঠন করে তাকে প্রজনন বলে, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে জীব তার অনুরূপ আরেকটা জীব তৈরি করে তাকে বলা হয় প্রজনন। জীবের প্রজনন ঘটে, জড়ের কি ঘটে? ঘটে না। এই প্রক্রিয়ায় জীবের বংশবিস্তার হয়। প্রজনন প্রক্রিয়ায় কিন্তু জীবের বংশবিস্তার হয়। মানুষ সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার ঘটায়। এই প্রজননের মাধ্যমে কি মানুষ সহ যে কোনো প্রকার জীব তার বংশ বিস্তার ঘটায়। এরপর 5 নাম্বার, পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। পরিবেশের প্রতি প্রতিক্রিয়া দেখায় জীব, জড় কিন্তু দেখায় না। জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে। আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীব হই। আমাদের দেহে মশা বসলে আমরা কিন্তু সেটা মেরে ফেলি, কারণ আমাদের ব্যথা লাগে। এটা মস্তিষ্কই কিন্তু আমাদের হাতকে নির্দেশ দেয় মশাটাকে তাড়ানোর জন্য বা মেরে ফেলার জন্য। কিন্তু একটা চেয়ার টেবিল বা জড় পদার্থের উপরে মশা বসলে কি জড় পদার্থ মশাকে তাড়িয়ে দেয়? দেয় না কিন্তু। তো অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলোর সন্ধান পাওয়ার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়।
অর্থাৎ একটা গাছকে যদি আমরা আমাদের ঘরের ভিতরে রাখি তাহলে দেখা যাবে সেটা জানালা দিয়ে বের হয়ে যেতে চাইতেছে। কেন? জানালা দিয়ে কিন্তু আমাদের ঘরের ভিতরে আলো প্রবেশ করে, এই জন্য ঘরের ভিতরের গাছটা কি করে, আলোর প্রতি সে প্রতিক্রিয়া প্রদর্শন করে, প্রতিক্রিয়া দেখাইয়া সে জানালার দিকে অগ্রসর হয়। তো আমরা এখান থেকে দেখব অনুভূতি জিনিসটা কি। প্রতিক্রিয়া প্রদর্শন আর অনুভূতি জিনিসটা একই। জীব দেহের বাহ্যিক কোনো বস্তুর সংস্পর্শে, জীব দেহ বাহ্যিক কোনো বস্তুর সংস্পর্শে যে প্রতিক্রিয়া দেখায় তাকে অনুভূতি বলা হয়। অর্থাৎ আমার দেহের উপরে যদি কোনো বস্তু এসে পড়ে কিংবা আলো তাপ এরকম কোনো কিছু লাগে তখন কিন্তু আমরা অনুভূতিটা প্রকাশ করি। যেমন আমাদের অনেক ঠান্ডা লাগলে কিন্তু আমরা শীতের জামা কাপড় বাইরে বের হই। আবার যদি তাৎক্ষণিক অনেক রোদ উঠে গরম লাগে তখন কিন্তু শীতের জামা আমরা খুলে ফেলি। এটাই মূলত হলো অনুভূতি। এরপরের বৈশিষ্ট্যটা কি বলা হচ্ছে? অভিযোজন। জীবের অভিযোজন আছে, জ্বরের কিন্তু অভিযোজন নাই। তো অভিযোজনটা কি? জীব যে প্রক্রিয়ায় প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয় তাকে বলা হয় অভিযোজন। এই যে অভিযোজন কাকে বলে? প্রতিকূল পরিবেশে জীবের খাপ খাইয়ে চলাই হলো জীবের অভিযোজন। তো প্রতিকূল পরিবেশে জীবের যে প্রক্রিয়ায় খাপ খেয়ে চলে সেটাকে বলা হয় অভিযোজন। প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে। পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে। যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়। কেন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়? কারণ মরুভূমিতে কিন্তু পানির অভাব থাকে। পাতা চ্যাপ্টা এবং কাঁটাযুক্ত হওয়ার কারণে মরুভূমির ঘাসগুলা থেকে পানি সহজে জলীয় বাষ্প আকারে বেরোয় যেতে পারে না। অর্থাৎ এই চ্যাপ্টা পাতা এবং কাঁটাযুক্ত পাতা বা কাঁটাযুক্ত গাছ তার দেহের পানিটা ধরে রাখতে পারে। এই জন্যই মরুভূমির পানির মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়। উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো এদের পানির সাশ্রয়ে সাহায্য করে। দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে। মানে দীর্ঘদিনের অভিযোজনের ফলেই এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে উদ্ভিদের ভিতরে। উপরে উল্লিখিত এই বৈশিষ্ট্যগুলো সকল জীবে দেখা যায়, পক্ষান্তরে জড়বস্তুতে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। এটাই হলো জড়ের পার্থক্য। আমরা বলবো জড়তে জীবেও অভিযোজন দেখা যায়, জড়তে অভিযোজন দেখা যায় না। জীবের পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে, জড় পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে না। জীবের প্রজনন হয়, জড়ের প্রজনন হয় না। এভাবে আমরা জীব এবং জড়ের পার্থক্যগুলো লিখে দেব। এটা কিন্তু পরীক্ষাতে আসে, জীব এবং জড়ের পার্থক্য লিখো। তো এইখানে আমাদের আর কিছু আলোচনা আছে, সেগুলো আমরা করে দেই। যেমন ধরো রেচন কি? জীবের কিন্তু রেচন হয়, জড়ের কিন্তু রেচন হয় না। এই বিষয়টা কিন্তু বলছে না। রেচনের সংজ্ঞা হলো যে বিশেষ প্রক্রিয়ায় জীব তার দেহে উৎপাদিত বজ্র পদার্থ তার দেহের বাইরে বের করে দেয় তাকে রেচন বলা হয়। অর্থাৎ রেচনের সংজ্ঞাটা হলো জীব যে প্রক্রিয়ায় তার দেহ উৎপাদিত বজ্র পদার্থ বের করে দেয় সেটাই মূলত হয় রেচন। তো এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি? জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো আর জীব ও জড়ের মধ্যে পার্থক্য লিখো। আশা করি এই প্রশ্ন দুইটার উত্তর তোমরা পাবা। এখন আছে কি দলগত কাজ। তোমার পরিবেশ থেকে একটি উদ্ভিদ সংগ্রহ করো, এর মধ্যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে তা পোস্টার কাগজে লেখো এবং বোর্ডে প্রদর্শন করো। তাহলে আমরা আমাদের পরিবেশ থেকে একটা উদ্ভিদ সংগ্রহ করে এর মধ্যে এই উদ্ভিদের মধ্যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা পোস্টার কাগজে লিখব এবং একটা বোর্ডে প্রদর্শন করব। তা আশা করি তোমরা সকলে এটা পারবা। তো এখানে দেখো এর ছবি দেওয়া আছে, এটাতে জীব, একটা কুকুরের ছবি দেওয়া আছে, এটা জীব, ছাগলও খাইতেছে, কুকুরও খাইতেছে। গাছও কিন্তু জীব, গাছও খায়, এই যে গাছের পানি দিতেছে, তাই না? তো জীবের খাদ্য গ্রহণ এখানে দেখানো হয়েছে। তো আশা করি পার্ট 1 এবং 2 তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো এবং এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে সেগুলো তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবে সবার আগে ভিডিও পেতে চাইলে।